আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। হুম, সবাই একটু জয়েন করে ফেলো এবং সাথে সাথে তোমাদের ফ্রেন্ডসদের একটু মেনশন করে দাও। হুম তো আজকে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের 3 নম্বর ক্লাস। আমরা আজকে ক্লাসে নিট লাভ নিয়ে আলোচনা করব এবং এই নিট লাভ বিষয়ে আমরা বিগত আরো 2টা ক্লাস দিয়েছিলাম। একটার মধ্যে আমরা মোট লাভ আলোচনা করেছিলাম আর একটার মধ্যে নিট লাভ। তো 2টা ক্লাসে আমাদের বেসিক ছিল। তো আজকে আমি তোমাদের সামনে 2টা ম্যাথ করাবো, সে প্রিপারেশন নিয়ে আসছি। যদি সময়ের মধ্যে হয়ে যায় আমি ইনশাআল্লাহ 2টা ম্যাথ সলভ করাবো এবং আজকের ম্যাথটা তোমাদেরকে আমি এমন ভাবে করাবো যেন আমিও অঙ্ক পারি না, তোমরাও পারো না। তো গত 2টা ক্লাসে বেসিক থেকে সেই বিষয়টা কিভাবে আমরা সলভ করব আমাদের বেসিকের মাধ্যমে, সেই বিষয়টা আমরা এখানে দেখব। আচ্ছা, তো মোটামুটি আমি আমার ক্লাসগুলো আমি শেয়ার করে দিয়েছি। তো তোমরা যদি একটু ক্লাসটা শেয়ার করে দাও তাহলে আমার জন্য ভালো হয়। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, গত ক্লাসটা কিন্তু শেয়ার হয়নি। ঠিক আছে, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। হুম, গত ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, গত ক্লাসটা তোমাদের শেয়ার করা হয়নি, আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, সবাই ক্লাসে জয়েন করে ফেলো। হুম, যারা যারা শেয়ার করেছো একটু শেয়ার ডান লিখে দিও তো দেখি। যারা যারা শেয়ার করেছো একটু শেয়ার ডান লিখে দিও। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, মাইশা মাহমুদ হাসান, ওকে নিপা আক্তার। ওকে, খেয়াল করে দেখো। তো আমরা প্রথম ক্লাসে মোট মুনাফা সম্পর্কে জেনেছিলাম এবং নিট মুনাফা সম্পর্কে জেনেছিলাম দ্বিতীয় ক্লাসে, একবারে বেসিক থেকে। তো এখন ওই দুই ক্লাসের বেসিক দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করে করে আমাদের একটা আয়ত্ত করতে হবে যেন আমরা এই চ্যাপ্টারে 10-এ 10 পাই। আচ্ছা, তা আমরা 2টা অঙ্ক করব। তো প্রথমে আমি একটা অঙ্ক নিচ্ছি। আমরা একদম সরাসরি আজকে মোট মুনাফা থেকে নিট মুনাফা পর্যন্ত করব। যদি সময় হয় আমরা আরেকটা অঙ্ক করব। তবে 2টা অঙ্ক আমাদের করার জন্য আশা করি করতে পারবো, কারণ আমি আজকে আনসার সহ নিয়ে আসছি যেন তোমাদের সহজে ম্যাথগুলো বোঝানো যায়। ওকে, তো তোমাদের ফ্রেন্ডসরা এখন উপস্থিত হচ্ছে না, আর সবাইকে যদি একটু মেনশন করে দাও তাহলে আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দেবো। সবাই একটু রেডি লিখে দাও। ক্লাস কিন্তু শেয়ার হচ্ছে না, হ্যাঁ তোমরা কিন্তু ক্লাস শেয়ার করো না, এটা কিন্তু ঠিক না। এখন কিন্তু হ্যাঁ, আমাদের ক্লাস গ্যাপ যাওয়ার কারণে আমাদের স্টুডেন্টস লাইভে এখন কম আসে, আর যারা যারা নতুন অ্যাড হচ্ছে তাদের পিছনে অনেক লাইভ ক্লাস থাকার কারণে কিন্তু ক্লাসটা ঠিক মতো করতে পারছে না। ওকে, সাবরিনা রোজা ওয়ালাইকুম আসসালাম, নিপা। আচ্ছা, তো দেখো আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে তোমার আহ কত সালে আসছে যদি একটু দেখাই। আমরা যে অঙ্কটা আজকে করবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 7 কলেজের 2020 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে আসছে। এখান থেকে হচ্ছে দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স এম এস সাগর ট্রেডার্স এট ডিসেম্বর 31, 2020। তার মানে 2020 সালের 1 ডিসেম্বর অঙ্ক, তার মানে জানুয়ারি থেকে শুরু হয়েছে, ডিসেম্বর 31 তারিখে শেষ হয়েছে। তাহলে এখানে তোমাদের প্রায় এই 1 বছরের অঙ্ক। আচ্ছা, তো অঙ্কের মধ্যে নর্মালি ট্রায়াল ব্যালেন্স দেওয়া ছিল। ট্রায়াল ব্যালেন্সে তোমরা জানো যে সম্পদ, দায়, খরচ, উত্তোলন, আয়, ব্যয় দেওয়া আছে এখানে। আচ্ছা, এরপর এখানে কিছু সমন্বয় দেওয়া আছে। তো আমরা সবসময় বলছি যে অঙ্কের শুরুতে তুমি আগে সমন্বয় পড়বা, সমন্বয় পড়ার পর এখানে দেখো দেওয়া আছে মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট এন্ড ক্লাসিফাই ব্যালেন্স শিট। আমরা কিন্তু এখনো ইনকাম স্টেটমেন্ট শিখতেছি, আমরা কিন্তু ব্যালেন্স শিট এখনো শিখি নাই। তো ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী, আমাদের আয় বিবরণীতে নেট মুনাফা পর্যন্ত করতে হবে। তো আমরা এখানে যাই আছে না না আছে সেটা আমরা অবশ্যই দেখব।
একটু নজর দিয়ে দেখে আসবো, তারপরে আমাদের সমন্বয়টা কার কার সাথে হবে সেটা আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখব। তাহলে প্রথম হচ্ছে ইনভেন্টরি আমাদের দেওয়া আছে, তারপরে পারচেজ রিটার্ন বাট নট রেকর্ডেড, মানে এখানে পণ্য ক্রয় করা হয়েছে যেটা রেকর্ড করা হয়নি, এটা তাহলে পারচেজের সাথে কাজ আছে। তোমাকে মাথায় রাখতে হবে যে পারচেজ যখন তুমি করবে এখান থেকে সমন্বয় তোমার কাজ আছে। এবার হচ্ছে সেলস টোটালি অমিটেড 20,000 টাকা, এখানে সম্পূর্ণ বিক্রি করা হয়েছে, সেলস বিক্রি করা হয়েছে, সম্পূর্ণ টাকাটাই অমিটেড মানে বাদ পড়ছে, হিসাবভুক্ত করা হয়নি। ওকে, এরপরে সাগর হ্যাজ উইথড্র গোডস ফর 3,000 টাকা ফর হিজ পার্সোনাল কনজাম্পশন। সাগর হ্যাজ উইথড্রস, সে উত্তোলন করেছে গোডস মানে পণ্য, ওর মূল্য হচ্ছে 3,000 টাকা ফর হিজ পার্সোনাল কনজাম্পশন, তার ব্যক্তিগত ভোগের জন্য সে 3,000 টাকার পণ্য উত্তোলন করেছে। তাহলে এটাও ক্রয়ের সাথে কাজ হবে, কারণ আমরা জানি পণ্য উত্তোলন হলে ক্রয় থেকে মাইনাস করতে হবে। তারপর রাইটেন অফ 6,000 টাকা হ্যাজ বিন ব্যাড ডেটস, তাহলে এখানে তোমার অনাদায়ী পাওনা 6,000 টাকা, and maintenance for bad debts doubtful 5%, এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি 5% কি করতে হবে, অনাদায়ী পাওনার সঞ্চিতি তৈরি করতে হবে। আচ্ছা, এই যে অনাদায়ী পাওনার সঞ্চিতি বিষয়টা আজকে তোমাদের সাথে আমি যতটুকু সম্ভব ক্লিয়ার করে দিব, আশা করি তোমাদের প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে ডেপ্রিসিয়েশন ব্যাপারে তোমরা জানো, ডেপ্রিসিয়েশন বলা আছে এরপর দেখা আছে রেন্ট নট ইয়েট রিসিভ অ্যামাউন্ট টু 12,000 টাকা, রেন্ট 12,000 টাকা এখন রিসিভ করা হয়নি, তার মানে আমাদের এখানে রেন্ট বাবদ একটা আমাদের আয় আসতে পারে, সেখানে আমাদের 12,000 টাকা বকেয়া আছে। তো আমরা এক নজরে এটা ভালো করে একটু দেখে নিব যে আসলে এইখান থেকে যে সমন্বয়টা কার কার সাথে কাজ হবে, আমাদের ওই এন্ট্রিটা আসলে আমরা এখান থেকে আমরা মাথা থেকে সার্চ করে তারপর আমরা এখানে চলে এসে আমরা ওই এন্ট্রির সাথে কাজ করে দেব। তাহলে একবার পরে যাওয়াতে তোমার অবশ্য মনে থাকবে যে আসলে কোন কোন এন্ট্রির সাথে সমন্বিত কাজগুলো হবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটা আমরা শুরু করে দিব শুরু থেকেই, একবারে খেয়াল করে দেখো। এই ছিল আমাদের অঙ্কটা, এই রেয়ামিল, আর এই হচ্ছে আমাদের এই সমন্বয় জাবেদা। আচ্ছা, তা আমরা শুরু থেকেই আমাদের নিট সেলস বের করতে হবে। আমরা শুরু থেকে নিট সেলস বের করব। আমাদের প্রথমে আমরা কি লিখবো, সেলস। কি লিখবো, সেলস। এখানে সেলস রেভিনিউ লেখা আছে, তুমি চাইলে লিখতে পারো, না লিখতে নাই। গড় তোমরা জানো যে ডিটেলস টাকা টাকা, এরপর উপর লিখে দিবা যার কোম্পানির নাম, ইনকাম স্টেটমেন্ট মাল্টিপল স্টেপ লিখে দিবা, তারপর হচ্ছে কি ফর দ্য ইয়ার অফ ইন্ডেট 31 ডিসেম্বর 2000 এখানে 20 লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে প্রথম হচ্ছে আমাদের সেলস, আমাদের দেখতে হবে সেলস কোথায়, সেলস কোথায় দেখতে হবে। এই যে আমাদের সেলস, তাহলে দেখো এখানে হচ্ছে পারচেজ, এটা হচ্ছে আমাদের পারচেজের টাকা, এরপর লেখা আছে এন্ড সেলস, এটা হচ্ছে আমাদের সেলসের টাকা। তাহলে সেলস কত টাকা, 12,19,000 টাকা। আমরা সেলস 12,19,000 টাকা লিখেছি, প্লাস আমাদের দেখতে হবে এখানে সেলস ডিসকাউন্ট, সেলস রিটার্ন এরকম কিছু আছে কিনা। সেলস ডিসকাউন্ট, সেলস রিটার্ন গুলো আমাদের র্যামিলির ভিতরে থাকে, ঠিক আছে। সেলস ডিসকাউন্ট এবং সেলস রিটার্ন আমাদের কোথায় থাকে, র্যামিলির ভিতরে থাকে। তার মানে আমাদের র্যামিলির ভিতরে সেলস রিটার্ন অথবা সেলস ডিসকাউন্ট নাই, ঠিক আছে। কিন্তু আমরা দেখেছিলাম আমাদের সমন্বয়ে সেলসের সাথে একটা কাজ ছিল, সেলসের সাথে একটা কি ছিল, কাজ ছিল। তাহলে সমন্বয়টা একটু দেখে আসি, চলো। দেখো এখানে বলা ছিল সেলস টোটালি ওমিটেড 20,000 টাকা, এটার মানে হচ্ছে আমরা যে পণ্য বিক্রি করেছি, আমরা তো অবশ্যই যে পণ্য বিক্রি করেছি আমরা এখানে লিপিবদ্ধ করেছি যে হ্যাঁ আমরা 5 লাখ টাকার পণ্য বিক্রি করেছি। তো টোটালি ওমিটেড মানে হচ্ছে টোটালি বাদ পড়ে গেছে 20,000 টাকার সেলস, যেটা আমরা লিপিবদ্ধই করি নাই। তার মানে আমাদের 5 লক্ষ টাকা আমরা সেলস করছি, এটা থেকে আমাদের এখানে 5 লক্ষ টাকা যে সেলস আছে, আমাদের আসলে আরো 20,000 টাকার পরিমাণ সেলস হয়েছিল, যেটা 5 লাখ টাকার সাথে আমরা অন্তর্ভুক্ত করিনি, যেটা বাদ পড়ে গেছে। তো যেহেতু আমি বুঝতে পারলাম যে আমার 20,000 টাকার সেলস অন্তর্ভুক্ত হয়নি, এখন আমাকে এটা অন্তর্ভুক্ত করে সেলসের পরিমাণটা বৃদ্ধি করতে হবে। এই জন্য আমরা এখানে মনে রাখতে হবে সেলস ওমিটেড টু, হ্যাঁ, বাদ পড়া যে সেলসটা সেটা আমাদের সেলসের সাথে যোগ করে দিতে হবে। এই জন্য দেখো আমরা এখানে কি করে দিছি, সেলসের সাথে লিখছি যে সেলস ওমিটেড বাদ পড়া সেলস দিয়ে আমরা কি করেছি 12,19,000 টাকা সেলস 20,000 টাকা যোগ করে আমরা হচ্ছে 12,39,000 টাকা নিট সেলস আমরা বের করে ফেলেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি নিট সেলস। সবাই একটু নিট সেলসটা ক্লিয়ার লিখে দাও, সবাই একটু নিট সেলস ক্লিয়ার লিখে দাও। সবাই একটু লেখো যে নিট সেলস ক্লিয়ার, অথবা এনএস ক্লিয়ার লিখতে পারো।
ওকে, আমরা কিন্তু পুরো অঙ্কটা করবো আজকে একদম সুন্দর করে। তারপর হচ্ছে আমাদের লেস হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড এর প্রথম কাজ কি? প্রারম্ভিক মজুত পণ্য আমাদের দেখতে হবে, রেভিনিউর ভিতরে থাকবে। এই দেখো লেখা আছে ইনভেন্টরি, প্রারম্ভিক মজুত পণ্য কত? 2 লাখ টাকা। কত? 2 লাখ টাকা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আমরা সরাসরি প্রারম্ভিক মজুত পণ্য 2 লাখ টাকা লিখলাম। এরপর আমাদের কাজ কিসের? পারচেজের কাজ। তাহলে আমাদের পারচেজ কত? এই যেটা পারচেজ কত? 5 লাখ টাকা। পারচেজ সংক্রান্ত কোনো দেখতে হবে যে পারচেজ ডিসকাউন্ট, সেল ডিসকাউন্ট, পারচেজ রিটার্ন এরকম কিছু আছে কিনা। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এই রেভিনিউর ভিতরে পারচেজ সংক্রান্ত ডিসকাউন্ট অথবা রিটার্ন নাই। আচ্ছা, এরপরে আমাদের যেতে হবে সমন্বয়। আমরা চলে যাব সমন্বয়। ওকে, তো সমন্বয় আমাদের কি ছিল? পারচেজের সাথে দেখো লেখা আছে, দেখো পারচেজ রিটার্ন 11,000 টাকা বাট নট রেকর্ডেড, মানে 11,000 টাকার পণ্য রিটার্ন হয়েছে, যেটা আমাদের রেকর্ড করা হয়নি। রেকর্ড করা হয়নি মানে আমাদের রেভিনিউর ভিতরে নাই। তাহলে 11,000 টাকা পণ্য যদি আমাদের রিটার্ন করা হয়, সেটা অবশ্যই আমাদের পারচেজের পরিমাণ কমবে। আচ্ছা, আমরা যদি পারচেজ রিটার্ন মানে পণ্য ক্রয় ফেরত, ক্রয় ফেরতের কারণে আমাদের কি পারচেজটা কমে যায়, সেক্ষেত্রে আমাদের পারচেজটা কি করতে হবে? মাইনাস করতে হবে। পারচেজ থেকে আমাদের পারচেজ রিটার্ন কি করতে হবে? মাইনাস করতে হবে। দেখো আমাদের পারচেজ রিটার্ন আমরা মাইনাস করেছি। তুমি এটা আগেও করতে পারো, পরেও করতে পারো। তাহলে পারচেজ রিটার্ন আমাদের মাইনাস কত টাকা? 11,000 টাকা। আচ্ছা, তাহলে আমাদের পারচেজ হচ্ছে লেস রিটার্নটা। এরপরে এটা হেরা পরে করছে, কোনো বিষয় না। তাহলে আমাদের রেভিনিউর ভিতরে কিন্তু নাই। সমন্বয় আরেকটা আছে, দেখো আমরা পড়েছিলাম যে দুইটা। সাগর হ্যাজ উইথড্র, সাগর উত্তোলন করেছে গুডস পণ্য, হ্যাঁ ওর্থ মূল্য 3,000 টাকা ফর ইজ পার্সোনাল কনজাম্পশন, তার ব্যক্তিগত ভোগের জন্য। সে তার ব্যক্তিগত ভোগের জন্য 3,000 টাকার পণ্য উত্তোলন করছে। পণ্য যদি সে উত্তোলন করে নিয়ে যায়, মালিক যদি তার প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করে নিয়ে যায়, তাহলে আমাদের পণ্যের পরিমাণ কমে যায়। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের পণ্য বা পারচেজ থেকে আমরা কি করবো? মাইনাস করে দিব। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমাদের লেস গুডস উইথড্রন হচ্ছে 3,000 টাকা, আর লেস পারচেজ রিটার্ন হচ্ছে কত? 11,000 টাকা। আমাদের টোটাল 5 লাখ টাকা পারচেজ থেকে আমরা 3,000 টাকা হচ্ছে উত্তোলন, 11,000 টাকা হচ্ছে সেলস পারচেজ রিটার্ন। এই দুইটা বিয়োগ দেওয়ার পর আমাদের যে টাকাটা আসে সেটা হচ্ছে নিট পারচেজ। তুমি খেয়াল করে দেখো, পারচেজের সাথে আর কোনো এন্ট্রি নাই। নর্মালি রেভিনিউর ভিতরে তো নাই, সমন্বয় দুইটা ছিল, আমরা কাজ করে ফেলছি, আমাদের আর কোনো এন্ট্রি নাই। আমরা সরাসরি এটাকে এখানে লিখে দিব। ঠিক আছে? আচ্ছা, লিখে দিছি। এরপরে আমরা জানি যে আমাদের এখানে যে পারচেজ রিটার্নের পর নিট পারচেজের পর আমাদের কিছু কি আসবে? এখানে ডিরেক্ট এক্সপেন্স থাকলে আমাদের অ্যাড করতে হবে। এখানে দেখো তো তোমরা ইয়েস অর নো লেখো। দেখো তো এখানে ডিরেক্ট এক্সপেন্স আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস লেখো এবং কোনটা সেটা বলো, আর যদি না থাকে তাহলে নো লেখো। দেখো তো এখানে ডিরেক্ট এক্সপেন্স আছে কিনা। আমরা একটু চেক করি শুরু থেকে। সম্পদ এটা নিয়েছি, ইনভেন্টরি, অ্যাডভান্স ফর ব্যাড ডেটস, দায়, সম্পদ দায়, সেলস এক্সপেন্স এটা পরোক্ষ খরচ, অ্যাডভার্টাইজিং পরোক্ষ, ক্যারিজ আউট বিক্রি পরিমাণ পরোক্ষ, স্টোর এক্সপেন্স পরোক্ষ, জেনারেল এক্সপেন্স সাধারণ খরচ পরোক্ষ, রেন্ট রেভিনিউ এটা আয়, ইন্স্যুরেন্স এক্সপেন্স পরোক্ষ না। আমাদের এখানে কোনো ধরনের ক্রয় সংক্রান্ত কোনো খরচ নাই। যেহেতু আমাদের ক্রয় সংক্রান্ত কোনো খরচ নেই, সেই জন্য আমাদের এখানে কি ক্রয় সংক্রান্ত কোনো খরচ আসবে না। আমরা সরাসরি কোনো কিছু না থাকার কারণে আমরা সরাসরি কি করে ফেলবো? আমরা এখন লেস করে দিব ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং ইনভেন্টরি ব্যাপারে এখানে কি বলা ছিল? সমন্বয় যেতে হবে সবসময়। ক্লোজিং ইনভেন্টরি সমন্বয়টাই থাকে ওয়াজ ভ্যালুড 2,25,000 টাকা। তাহলে 2,25,000 টাকা হচ্ছে আমাদের ক্লোজিং ইনভেন্টরি। তাহলে আমরা ক্লোজিং ইনভেন্টরিটা এখান থেকে মাইনাস করে দিব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের ওপেনিং ইনভেন্টরির সাথে আমাদের নিট পারচেজটা বের করে দিয়েছি। এর সাথে যদি আমাদের কোনো ধরনের কি থাকতো, যদি আমাদের কোনো ধরনের এই অ্যামাউন্ট থাকতো, সেখান থেকে আমরা ডিরেক্ট এক্সপেন্স থাকলে আমরা যোগ করতাম। যোগ করার পর আমাদের টোটাল যে অ্যামাউন্টটা আসবে, যেটা এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট 2 লাখ, আর হচ্ছে কত 4,86,000। এটা হচ্ছে ইনভেন্টরি, এটা হচ্ছে পারচেজ। দুইটা যোগ করার কত হচ্ছে 6,86,000। এখান থেকে আমাদের ক্লোজিং ইনভেন্টরিটা বাদ দিলে এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোর্স। ঠিক আছে? নিট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোর্সটা মাইনাস করে আমাদের যে টাকাটা আছে সেটা হচ্ছে গ্রস প্রফিট। সবাই আশা করি বুঝতে পেরেছো। গ্রস প্রফিট পর্যন্ত ক্লিয়ার লিখে দাও। সবাই গ্রস প্রফিট লিখে দাও। যারা যারা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ। সবাই গ্রস প্রফিট ক্লিয়ার লিখে দাও।
হুম, নিপা আক্তার সমস্যা নাই, ক্লিয়ার। রিয়া ইসলাম আসি, মাইশা খান ক্লিয়ার। আচ্ছা, কতক্ষণ সময় গেছে আমাদের? 15 মিনিট। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, আমরা এটা উপরে তুলে দিচ্ছি, গ্রস প্রফিট ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা জানি যে গ্রস প্রফিটের পর আমাদের অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হয়। আর এই অপারেটিং এক্সপেন্সকে দুইটা ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন মানে অফিস সংক্রান্ত খরচ, একটা হচ্ছে সেলিংস মানে বিক্রয় সংক্রান্ত খরচ। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এখানে কোন কোন খরচগুলা অপারেটিং এক্সপেন্স। সেক্ষেত্রে আমরা একটু দেখবো। স্যালারিস হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স, কিন্তু স্যালারি হচ্ছে আমাদের কি অফিস খরচ, অফিস, ঠিক আছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা হচ্ছে সেলিং এক্সপেন্স। ক্যারিজ আউটওয়ার্ড এটা আমাদের কি অপারেটিং এক্সপেন্স, কিন্তু এটা বিক্রয় পরিবহন হওয়ার কারণে এটা সেলিং এক্সপেন্স। স্টোর এক্সপেন্স, স্টোর হচ্ছে কি তোমার যেখানে বিক্রিত পণ্য রাখা হয় সেটাকে স্টোর বলা হয়। তাহলে বিক্রিত পণ্য যদি কোথাও মানে বিক্রয় করার জন্য যেখানে পণ্য রাখা হয় সেটাকে স্টোর বলা হয়। তাহলে সেটাকে নর্মালি তুমি সেলস এক্সপেন্স ধরতে পারো, কি ধরতে পারো? সেলস এক্সপেন্স ধরতে পারো। অথবা এই স্টোর এক্সপেন্সটাকে আমি বলে দিচ্ছি, স্টোর এক্সপেন্সটাকে তুমি যদি অ্যাডমিনিস্ট্রেশন ধরো তাহলে ভুল হবে না, এবং তোমার যদি সেলিং এক্সপেন্স ধরো তাহলে ভুল হবে না। তার মানে এই স্টোর এক্সপেন্সটাকে তুমি যা ইচ্ছা ধরতে পারো, তবে সবথেকে বেশি প্রাধান্য দেবে স্টোর এক্সপেন্সকে, সবসময় সেলিংস ধরার চেষ্টা করবা। ওকে, জেনারেল মানে হচ্ছে সাধারণ খরচ। সাধারণ খরচ নর্মালি আমাদের অফিসের জন্য হয়, সেটা আমরা অফিস বলবো। রেন্ট রেভিনিউ এটা আমাদের জন্য আয়, এটা আমাদের আসবে না। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা আমাদের জন্য খরচ, এটা আমাদের অবশ্যই অফিস এক্সপেন্স খরচ। ওকে, তাহলে এখানে আমরা মোটামুটি কয়টা খরচ পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে, 6টা খরচ পেলাম। এই 6টা খরচ আমাদের ভাগ হয়ে যাবে। তাছাড়া আমাদের সমন্বয় থেকে আরো কোনো খরচের পরিমাণ বের হতে পারে, সেটাও আমাদেরকে দেখতে হবে, কারণ নর্মালি ডেপ্রিসিয়েশন আমাদের খরচ হয়। তাহলে এখানে আমাদের কয়টা খরচ? 6টা। এখন এই 6টা খরচ আমরা বের করেছি, 6টা খরচের সাথে কোনো সমন্বয় আছে কিনা তোমরা খেয়াল করে দেখো যে 6টা খরচের সাথে কোনো সমন্বয় ছিল না। 6টা খরচের সাথে কোনো সমন্বয় ছিল না, ঠিক আছে। তো আমরা এই 6টা খরচকে কি করব? সুন্দর করে লিখে দিব। তাহলে সমন্বয় যেহেতু নেই, ঝামেলা শেষ। তাহলে চলো আমরা একটা অঙ্কটাতে যাই। এখন আমরা যদি একটু চিন্তা করে দেখি, দেখো আমাদের প্রথম এখানে তার আছে সেলিং এক্সপেন্স, এরপর আছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। তো আমরা 6টা খরচের মধ্যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে আমাদের কত ছিল? 21,000 টাকা। আচ্ছা, ক্যারিজ আউটওয়ার্ড আমি বলেছিলাম বিক্রয় পরিবহন, সেলিং এক্সপেন্স 6,000 টাকা। স্টোর এক্সপেন্সটাও তারা কোথায় দিচ্ছে? 2 লাখ টাকা তারা দিচ্ছে, এটা হচ্ছে সেলিং এ দিচ্ছে। তুমি কিন্তু চাইলে এটাকে অফিসে দিতে পারবে, কিন্তু এটা সবচেয়ে বেশি প্রাধান্য দিব হচ্ছে সেলিং এ। আচ্ছা, শেষ। এরপরে ব্যাড ডেপসটা নিয়ে আমি পরে কথা বলতেছি, ব্যাড ডেপসটা আমি আলাদা করে বুঝাবো, এটা থাকুক এখন। তাহলে আমাদের 6টার মধ্যে 3টা এখানে চলে গেছে। এরপরে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের সেলিং এর মধ্যে আমাদের কত? স্যালারিস। তা স্যালারিস আমাদের কত? 1 লাখ টাকা। তা হচ্ছে জেনারেলের কথা বলছিলাম, সেলিং 65,000 টাকা, ইন্স্যুরেন্স কত? 4,000 টাকা। তার মানে আমাদের 6টা খরচ আমরা বের করেছিলাম। এর মধ্যে আমাদের এখানে দেখো, আমরা যদি দেখি আমাদের 3টা ছিল সেলিং এক্সপেন্স আর 3টা ছিল অফিস এক্সপেন্স। সেই হিসাব মতে আমরা এখানে নিয়েছি। 3টা হচ্ছে আমাদের 1, 2, 3টা সেলিং, 3টা হচ্ছে আমাদের অফিস। আর বাকি খরচ যে আসছে এগুলো সমন্বয় দেখলে আমরা পাবো। তো এইভাবেই তোমাদের অঙ্ক করতে হবে। প্রথমে তোমাদের র্যামিল থেকে দেখবা যে কোনো খরচ আছে কিনা, যদি থাকে সেগুলো নিয়ে আসবা, অগ্রিম বকেয়া থাকলে যোগ বিয়োগ করবে, তারপরে তোমাকে সমন্বয় যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা যাবো সমন্বয়। তো সমন্বয় দেখতে পাবেন কি খরচ আছে বা কোনো খরচ তৈরি হয়েছে কিনা, কারণ সমন্বয় থেকে অনেক খরচ তৈরি হয়, সাপ্লাইজ থাকে, বীমা প্রিমিয়াম থাকে, এইসব বিষয় থাকে। আচ্ছা, এটা তো ঝামেলা নাই, শেষ। এটা ঝামেলা নাই, এটা ঝামেলা নাই, এটা ঝামেলা নাই। আচ্ছা, এটার ঝামেলা আছে। এই যে ডেপ্রিসিয়েশনের কথা বলছে, ডেপ্রিসিয়েশন অন চার্জ ফিক্সড অ্যাসেটস কত? 5%। বলতেছে ফিক্সড অ্যাসেটস উপর 5% ডেপ্রিসিয়েশন ধরতে। তাহলে এখানে ফিক্সড অ্যাসেটস কয়টা আছে? তো আমরা জানি যে সম্পদগুলা কি, যে সম্পদগুলা থেকে আমরা এক বছরের বেশি, 5 বছরের বেশি, 20 বছরের বেশি সময় ধরে আমরা সুবিধা ভোগ করি, সেগুলোকে বলা হয় ফিক্সড অ্যাসেটস। এখন সকল ফিক্সড অ্যাসেটসের উপরে কিন্তু অবশ্যই হয় না। খেয়াল রাখতে হবে, আমাদের বিল্ডিং এর উপরে এটা ফিক্সড অ্যাসেট অবশ্যই হবে, ফার্নিচারের উপর অবশ্যই হবে। কিন্তু যদি ল্যান্ড থাকতো, ল্যান্ড মানে হচ্ছে ভূমি, মানে ভূমি। আচ্ছা, ল্যান্ড বা ভূমি এটাও কিন্তু আমাদের কি ফিক্সড অ্যাসেটস, মানে স্থায়ী সম্পদ। কি? স্থায়ী সম্পদ। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, এখানে তারা বলছে যে ডেপ্রিসিয়েশন চার্জ অবশ্যই ধার্য করো অন ফিক্সড অ্যাসেটস, মানে স্থায়ী সম্পদের উপর 5% অবশ্যই ধার্য করো।
এখান যদি আমার এখানে ল্যান্ড থাকতো, ভূমি থাকতো, সেটা কিন্তু স্থায়ী সম্পদ। এখন তোমাদের একটা কমেন্ট বলো তো, ভূমির উপরে কি অবচয় হইতো? এটার উপর কি আমাদের অবচয় হইতো 5%? বলো, যারা বলো হ্যাঁ অবচয় হতো বা হবে ইয়েস লেখো, যারা বলো হবে না তারা নো লেখো। তো দেখি কার কি অবস্থা। আচ্ছা ওকে, আচ্ছা আজকে কি সহজ লাগতেছে না বিষয়টা? তোমাদের কিন্তু আজকে আমি আরো জটিল অঙ্ক করাতেছি, মানে অন্য ক্লাস থেকে আরো কঠিন। মানে এখানে কিন্তু অনেক সমন্বয় আছে, আরো কাজ আছে, ব্যাড ডেপস এর কাজ আছে। তারপরে তোমাদের কাছে সহজ লাগবে, কারণ দুইটা বেসিকে তোমার স্পষ্ট হয়েছে যে কোনগুলো ডিরেক্ট এক্সপেন্স, কোনগুলো অপারেটিং এক্সপেন্স। এটা হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা। এরপর আস্তে আস্তে তোমার কাজ করতে পারবে, তারপর তুমি প্র্যাকটিস করো, অনেক অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা বলতেছো যে এই মাহমুদ আল হাসান নো বলতেছে এস এম। আচ্ছা, তো ল্যান্ড, ল্যান্ড হচ্ছে ভূমি স্থায়ী সম্পদ হওয়া সত্ত্বেও এটার অবচয় হবে না, কারণ নর্মালি আমাদের দেশে অথবা পৃথিবীর যে কোনো জায়গায় ভূমির দাম অথবা জমির দাম কি বাড়ে, ভূমির দাম অথবা জমির দাম কি বাড়ে। ঠিক আছে, এই জন্য ভূমির অথবা জমির, নর্মালি জমির কোনো অবচয় নাই, এই জন্য এটা অবচয় ধরা হবে না। তাহলে যেহেতু দুইটা ফার্নিচার আমাদের আছে এখানে, সেটা দুইটার অবচয় হবে কত পার্সেন্ট? 5%। তাহলে একটা হচ্ছে 7 লাখ, একটা হচ্ছে 1 লাখ। 7 লাখের 5% হচ্ছে 5 7 35, 3,000 তোমার 35,000, আর 5% হচ্ছে 5,000, 1 লাখ হচ্ছে 5,000 টাকা। তাহলে 35,000 আর হচ্ছে কত? 5,000 টাকা। তাহলে এখানে দেখো তার অবচয়টা নিয়ে আসছে, দেখো 35,000 হচ্ছে 5,000। তার মানে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের ব্যাপারটা একদম ক্লিয়ার, এখানে আর কোনো খরচ নাই। এখন আমাদের বাকি থাকে হচ্ছে ব্যাড ডেপস। কি থাকে? এই ব্যাড ডেপসটা থাকে আমাদের বাকি। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত তোমাদের কিন্তু আর কোনো ঝামেলা নাই, বা এর মধ্যে তোমরা বিষয়টা কমপ্লিট, হ্যাঁ, যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। কেন আমি আনসার করে করছি, কারণ এগুলো আমার লিখতে অনেক সময় লাগতো, আমি আনসার দিয়ে বুঝাচ্ছি, তোমাদের জিনিসটা সুবিধা হবে। আচ্ছা, তাইলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স ক্লিয়ার, সেলিং এক্সপেন্স ক্লিয়ার, এখন জাস্ট হতে ব্যাড ডেপসটা বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি তোমাদের সাথে ব্যাড ডেপস নিয়ে যদি আমি 2 মিনিট আলোচনা করি, সেক্ষেত্রে তোমাদের বিষয়টা কি হবে একটু খেয়াল করো। ব্যাড ডেপস, হ্যাঁ, আজকের এই ম্যাথটা অনেক ইজি না, তোমাদের ম্যাথটা ইজি ইজি করা হয়েছে, বুঝছো? তোমাদের ম্যাথটাকে ইজি করা হয়েছে, আগে বেসিক দেওয়া হয়েছে, এখন আনসার সব বুঝাচ্ছি, ক্লিয়ারলি বুঝতেছো, এটা হচ্ছে বিষয়। নর্মালি আমি এই অঙ্কটা প্রথম করলে সমস্যা হতো। আচ্ছা, এখন আমাদের ব্যাড ডেপস জিনিসটা সম্পর্কে জানতে হবে। বাংলা অর্থ হচ্ছে অনাদায়ী, অনাদায়ী পাওনা। আচ্ছা, এটা আরো অনেক ওয়ার্ড আছে, কুরিন বলা হয়, অনাদায়ী দেনা বলা হয়। আচ্ছা, অনাদায়ী পাওনা অথবা অনাদায়ী দেনা বা কুরিন, ইংলিশে বলা হয় ব্যাড ডেপস। এই জিনিসটা আসলে কি? ধরো আমি একটা মানুষের কাছে বিক্রি করলাম, কি করলাম? বিক্রি করলাম, আবার কোথায়? বাকিতে। বাকিতে আমি বিক্রি করলাম, বিক্রয় বাকিতে 1 লাখ টাকা একটা মানুষের কাছে আমি বাকিতে বিক্রি করলাম। ঠিক আছে, তো এই 1 লাখ টাকা আমি বাকিতে বিক্রি করলাম, তো তার থেকে তো আমার 1 লাখ টাকা আদায় করতে হবে। তো ধরো আমি তার থেকে 1 লাখ টাকা আদায় করতে পারি নাই, আদায় করছি কত? 95,000 টাকা। তাহলে বাকি 5,000 টাকা যে আমি আদায় করতে পারি নাই, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা। অনাদায়ী মানে কি? আদায় করতে পারি নাই, পাওনা মানে আমার পাওনাটাকে আমি আদায় করতে পারি নাই, এটাকে বলা হয় কি? অনাদায়ী পাওনা। এখন আমি বাকিতে বিক্রি করার কারণে কিন্তু এই খরচটা সংগঠিত হয়েছে। যদি আমি বাকিতে বিক্রি না করতাম, তাহলে কিন্তু আমার এই খরচটা সংগঠিত হইতো না। ঠিক আছে, তো যেহেতু আমি বিক্রয় করার কারণে এই খরচটা সংগঠিত হয়েছে, তাহলে এই খরচটা বিক্রয় সংক্রান্ত খরচ। কোন সংক্রান্ত খরচ? বিক্রয় সংক্রান্ত খরচ। এই জন্য আমাদের এই এক্সপেন্সটা সেলিং এক্সপেন্সে আসবে। কোথায় আসবে? সেলিং এক্সপেন্সে আসবে। ওকে, এটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই অনাদায়ী পাওনা যে খরচটা, এই খরচটাকে তোমরা আর্থিক অবস্থা বিবরণীতে অথবা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে খুব সহজে বের করার জন্য আমি তোমাদের একটা রুলস রেখে দিব। এই রুলসটা মেনটেন করবা, তাহলে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। সায়েন্স থেকে আসো, আর্টস থেকে আসো, যেটাই হোক, কোনো ধরনের সমস্যা হবে না। আমি রুলস রেখে আমি সুন্দর করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আর অনাদায়ী পাওনা যোগ কেন, বিয়োগ হবে কেন, এগুলো যদি তোমাকে এখন বলতে যাই, তাহলে তোমার মাথা আরো গরম হবে। এই বিষয়টা তোমরা জানতে পারবা আমরা এই চ্যাপ্টারের পরে, আমরা অ্যাকাউন্টস রিসিভেবল নামে একটা চ্যাপ্টার আছে, সেটা করব। যখন সেটা করব তখন তোমরা এই বিষয়গুলো আরো বেশি করে ক্লিয়ার করে জানতে পারবে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এই ব্যাড ডেপস ক্যালকুলেশনটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। ব্যাড ডেপস ক্যালকুলেশনটা, ঠিক আছে? ব্যাড ডেপস,
ব্যাড ডেটস ক্যালকুলেশন, কিভাবে তোমরা এটা ক্যালকুলেশন করো। ওকে, তো তোমার প্রথম কথা হচ্ছে তুমি ব্যাড ডেটস লিখবা। কি লিখবা? ব্যাড ডেটস। এটা কোনটা জানো নি? ব্র্যাকেট করে দিচ্ছি। প্রথমে দেখবা তোমার ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে থাকবে, যদি থাকে তুমি সেটা লিখবা। ঠিক আছে, লিখবা। আচ্ছা, কোন ঘরে লিখবা? এই দ্বিতীয় ঘরে লিখবা। কোথায় লিখবা? দ্বিতীয় ঘরে, এখানে লিখবা। ওকে, ওকে, তাহলে লিখবা। লেখার পরে মনে রাখবা, যদি তোমার অঙ্কে সমন্বয়ে কোনো ব্যাড ডেটস, যেরকম আমি দেখাই একটু, ঠিক আছে, এরকম যদি কোনো ব্যাড ডেটস দেওয়া থাকে, রাইটেন অফ বা ব্যাড ডেটস দেওয়া থাকে, সেটাকে তুমি কি করবা? যোগ দিবা। তাহলে লিখবা হচ্ছে যোগ অ্যাড নিউ ব্যাড ডেটস। নিউ ব্যাড ডেটস মানে সমন্বয়ে যে ব্যাড ডেটসটা থাকে সেটাকে নিউ ব্যাড ডেটস বলা হয়। নিউ ব্যাড ডেটস, এটা আমি সহজ করে লিখে দিচ্ছি, এটা আসলে বুঝাতে গেলে অনেক সময় লাগবে। তো নিউ ব্যাড ডেটস, এটা এটা কোথায় থাকবে? এটা হচ্ছে তোমার অ্যাডজাস্টমেন্টে থাকবে। কোথায় থাকবে? অ্যাডজাস্টমেন্টে থাকবে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টে থাকবে। তো এটা তুমি সরাসরি কি করবে? যোগ দিবা। যোগ দিলে তোমার একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, রেজাল্ট আসছে। আসার পরে এটার সাথে আবার যোগ দিবা এড অ্যালাউন্স ফর নিউ ব্যাড ডেটস। অ্যালাউন্স ফর নিউ ব্যাড ডেটস। নিউ ব্যাড ডেটস। ওকে, এটা একটা পার্সেন্টে থাকে। ধরো কখনো 5% থাকবে, হ্যাঁ, কখনো তোমার 7% থাকবে, এরকম পার্সেন্টে থাকবে, অথবা 10% থাকবে। যাই হোক, এটাও তোমার কোথায় থাকবে জানো নি? এটাও তোমার অ্যাডজাস্টমেন্টে থাকবে। অ্যাডজাস্টমেন্টে থাকবে। এটা তুমি কি করবা? যোগ দিবা। যোগ দেওয়ার পর অবশ্যই একটা ব্যালেন্স আসবে। ঠিক আছে, ওইখান থেকে তুমি লেস করবা। লেস অ্যালাউন্স ফর ব্যাড ডেটস। অ্যালাউন্স ফর ব্যাড ডেটস। ব্যাড ডেটস, হ্যাঁ, এটা হচ্ছে ওল্ড। অ্যালাউন্স ফর ওল্ড ব্যাড ডেটস লিখেছি, দাঁড়াও, ওল্ড ব্যাড ডেটস। ঠিক আছে, এটা কোথায় থাকে? এটা হচ্ছে তোমাদের ট্রায়াল ব্যালেন্সে থাকবে। ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে থাকবে, ক্রেডিট পাশে। এটা বাদ দিবা। বাদ দিলে যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে আমাদের কি? টাকা। এটাই আমাদের ফাইনাল করে যাবে। তার মানে আমরা যে এখানে কাজটা করব, যে কাজটা কথা বলছি, প্রথম তুমি এই ঘরে কাজ করবা, কাজগুলো করে দ্বিতীয় ঘরে বসাবা। আচ্ছা, তো এইভাবে তোমাকে কাজটা করতে হবে। এখন আমি এটা সম্পর্কে তোমাকে বিস্তারিত বলতেছি। দেখো, তো মূল কথা হচ্ছে, যদি তোমার র্যামের ডেবিট পাশে ব্যাড ডেটস থাকে তাহলে লিখবা। মূল কথা হচ্ছে এখানে যদি 4টা অপশন, সর্বোচ্চ কটা দেওয়া আছে? 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশন তোমার বইয়ে নাও থাকতে পারে, 2টা থাকতে পারে, 1টা থাকতে পারে। তো যেটাই থাকুক, তোমাকে খেয়াল রাখতে হবে রেওয়ামিলে বা ট্রায়াল ব্যালেন্সে যে ব্যাড ডেটসটা থাকবে, এটার সাথে অ্যাডজাস্টমেন্টের যে 2টা ব্যাড ডেটস থাকে সেটা সরাসরি কি করতে হবে? যোগ করতে হবে। আবার বলতেছি, রেওয়ামিলের ডেবিট পাশের সাথে সমন্বয়ের 2টা ব্যাড ডেটসকে যোগ করতে হবে। আর রেওয়ামিলের ক্রেডিট পাশে ব্যাড ডেটসটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো, রেওয়ামিলের ডেবিট পাশ, অ্যাডজাস্টমেন্ট 2টা যোগ। রেওয়ামিলের ডেবিট পাশের সাথে 2টা অ্যাডজাস্টমেন্ট যোগ। এটার যোগফল থেকে রেওয়ামিলের ক্রেডিট পাশে যদি ব্যাড ডেটস থাকে সেটা বিয়োগ করো। বিয়োগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে রেজাল্ট। এখন আমি তোমাকে এটা পরীক্ষিতভাবে করাচ্ছি। আমি পরীক্ষিতভাবে করাচ্ছি। আবার ব্যালেন্স শিটে গিয়ে আমি বুঝাবো যে আসলে এটা অ্যাকাউন্টসের সাথে কাজ হবে কি। আমরা এখন ইনকাম স্টেটমেন্টে আছি, অন্যথায় তোমরা মনোযোগ দিও না, আমি দেখাচ্ছি। তাহলে চলো আমরা প্রথম অঙ্কটা দেখি। অঙ্কটা একটু খেয়াল করে দেখো তো, যে অঙ্কের মধ্যে রেওয়ামিলের ডেবিট পাশে কোনো ব্যাড ডেটস আছে? এই যে লেখা আছে ব্যাড ডেটস, এটা হচ্ছে রেওয়ামিলের ক্রেডিট পাশে আছে।
এটা ক্রেডিট পাশেটা কি হয়, মাইনাস হয় লাস্টে। দেখো তো ব্যাড ডেট, শুধু ব্যাড ডেট রেভিনিউ ডেবিট পাশে কোথাও আছে কিনা, নাই। তার মানে আমাদের এই প্রথমটা নাই, না থাকলে নাই। এরপরে কি, তাহলে আমাদের এটা আছে নিউ ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্ট। ওকে, তাহলে আমরা রেভিনিউ এটা পাইছি, এটা বাদ দিব, তার বাকি দুইটা কাজ করবো। মূল কথা সেটা যেহেতু নাই নাই, আমরা এখান থেকে কাজ করবো। তার মানে এই তিনটার মধ্যে তিনটা যোগ হবে, এটা কি হবে, বিয়োগ হবে। আচ্ছা নাই, তাহলে আমরা চলে গেলাম। আচ্ছা, তাহলে আমরা এখন সমন্বয়ে যাব। সমন্বয়ে দেখো কি বলছে, বলছে রাইট হ্যান্ড অফ ৬,০০০ টাকা ব্যাড ডেটস। তার মানে এটা হচ্ছে তোমার নিউ ব্যাড ডেটস। এটা হচ্ছে কি তোমার নিউ ব্যাড ডেটস। কোন ব্যাড ডেটসটা, যে এটা। তাহলে তুমি লিখবে হচ্ছে নিউ ব্যাড ডেটস, অঙ্কে লিখবা কি নিউ ব্যাড ডেটস লিখবা। এই দেখো লেখছে ব্যাড ডেটস, তুমি চাইলে নিউ ব্যাড ডেটস লিখতে পারবে। নিউ ব্যাড ডেটস কত টাকা ছিল, ৬,০০০ টাকা দিয়ে লেখছে। আচ্ছা লেখছে, লেখার পর তুমি আরেকটা আছে দেখো, মেইনটেনেন্স অ্যালাউন্স ফর ব্যাড ডেটস এন্ড ডাউটফুল ডেটস, এটা হচ্ছে পার্সেন্টে দেওয়া থাকে। আমি যে কথাটা বলেছিলাম তোমাকে, যে তোমাদের এই লায়াবিলিটি ডেবিট পাশেরটার সাথে নিউটা যোগ হবে। তাহলে আমাদের নিউটা ছিল শুধুমাত্র কত ছিল, নিউটা নিউটা আমাদের কত আছে, এটা আমাদের নাই। নাই যেহেতু লিখবো না, আমাদের নিউটা কত আছে অঙ্কে, ৬,০০০ টাকা লিখলাম ৬,০০০। আচ্ছা আমি এখান থেকেই করাই। তারপর এড কি ফর নিউ ব্যাড ডেটস, মানে রেয়ামিলের ভিতরে যেটা সমন্বয় যেটা পার্সেন্টে থাকে। আচ্ছা তাহলে পার্সেন্ট আমাদের কত আছে, কত আছে এটা ৫%। এখন এই যে ৫%টা তুমি বের করবা, কিভাবে বের করবা, এটা সবসময় রাখতে হবে, এই পার্সেন্টের টাকাটা নিট দেনাদার থেকে হয়, নিট দেনাদার থেকে, নিট অ্যাকাউন্টস রিসিভেবল থেকে হয়। ঠিক আছে, তাহলে এই যে কাজটা তুমি করবা, এই যে কাজটা, এটা কি হবে, নিট অ্যাকাউন্ট রিসিভেবল থেকে হবে। মানে হচ্ছে দেনাদারের সাথে যা কিছু হয় সবকিছু যোগ বিয়োগ করে তারপরে করতে হবে। আচ্ছা তাহলে চলো আমি একটু করতেছি। তো আমাদের দেনাদার কত ছিল অঙ্কে, ৩,০০,০০০ টাকা। তুমি আর এখানে কোথাও তাকাইবা না, দেনাদার কত ছিল ৩,০০,০০০, এখানে আর তাকাইবা না, এটার ভিতরে কাজ নাই। তাহলে তুমি সরাসরি এখানে লিখবা দেনাদার ৩,০০,০০০, তুমি ক্যালকুলেটর উঠাইবা যে দেনাদার কত ৩,০০,০০০। তারপরে সমন্বয়, এখানে দেখো লেখা আছে অনাদায়ী পাওনা কত ৬,০০০ টাকা। এই অনাদায়ী পাওনার কারণে আমাদের দেনাদার কমবে, তাহলে এই ৬,০০০ টাকা মাইনাস দিবা, মানে ক্যালকুলেটর করবে এটা। তাহলে কত হইতে আছে, ২,৯৪,০০০ টাকা। তুমি দেখো তো এখানে আরো কিছু আছে কিনা, হ্যাঁ, যে তোমার দেনাদার বাড়ছে কিনা, এরকম কিছু আছে কিনা। তোমাদের দেনাদার বাড়ছে এরকম কিছু আছে, দেখো আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে। কোনটা দেখো, এই যে সেলস ওমিটেড ২০,০০০ টাকা, এখানে তোমার ২০,০০০ টাকার বিক্রয় যেটা লিপিবদ্ধ হয় না, লিপিবদ্ধ মানে হয় নাই মানে কি, এটা নগদে বিক্রি হয়েছে নাকি বাকিতে বিক্রি হয়েছে, কোনোভাবে এটা লিপিবদ্ধ হয় নাই। তার মানে মনে রাখতে হবে, সমন্বয় যদি কোনো ধরনের বিক্রয় লিপিবদ্ধ না হয়, তোমাকে ধরে নিতে হবে যে এটা বাকিতে বিক্রি করছো। তাহলে বাকিতে বিক্রি করলে দেনাদার বাড়ে নাকি কমে, অবশ্যই বাড়ে। কত টাকা বিক্রি করছো, ২০,০০০ টাকা, এটা যোগ দিতে হবে। তো যোগ দিলে কত হইব, ৩,১৪,০০০। কত, ৩,১৪,০০০। আচ্ছা এখন তুমি সারাদিন দেখো তো যে দেনাদারের সাথে আর কোনো কাজ আছে কিনা, নাই। আবার বলতেছি, তুমি যখন এই পার্সেন্টের টাকাটা বের করবা, ঠিক আছে, এটা কোথায় দেবো, নিট অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, নিট দেনাদার থেকে। তো নিট দেনাদার বের করার জন্য তুমি রেয়ামিলের যে দেনাদারটা আছে ৩,০০,০০০ টাকা, এই রেয়ামিলের দেনাদারটা নিয়ে নিবা সরাসরি। নেওয়ার পরে সমন্বয়ে দেনাদার বাড়ছে এরকম কিছু হলে যোগ দিবা, কমলে এরকম কিছু হলে বিয়োগ দিবা। তাহলে ৩,০০,০০০ টাকা আমরা নিলাম, নেওয়ার পরে আমাদের দেখলাম যে আমাদের অনাদায়ী পাওনা ৬,০০০ টাকা, এর মধ্যে দেনাদার কমছে, যেন মাইনাস দিলাম ২,৯৪,০০০ টাকা। আবার দেখলাম আমাদের সেলস বাদ পড়ছে, সেলস বাদ পড়া মানে কি, ধরে নিতে হবে যে এইটা আমি বাকিতে বিক্রি করছি, বাকিতে বিক্রি করলে আমাদের দেনাদার বাড়ছে, যেন যোগ। তুমি চাইলে ২০,০০০ আগে যোগ করতে পারো, ৬,০০০ পরে যোগ করতে পারো, কোনো বিষয় না। এখন আমাদের এখানে যে অ্যামাউন্টটা বেরিয়েছে যে ৩,১৪,০০০ টাকা, এটি হচ্ছে আমাদের নেট দানাদার। এটার উপরে ৩,১৪,০০০ টাকার উপরে আমরা যদি ৫% করি, তাহলে আমাদের ওই যেটা আমাদের দরকার ছিল সেটা বের হয়ে আসবে। ঠিক আছে, একটু, তাহলে ৩,১৪,০০০ ইন্টু ৫%, তাহলে কত হলো, ১৫,৭০০। তাহলে আমি এখন এটা তো আমি করে দিছিলাম। ওকে, তাহলে আমি এখন এটা কি করব, আমি কি লিখলাম, অ্যাড।
অ্যাড দিব হচ্ছে এখানে 15,700। কত? 15,700। তাহলে এটার সাথে আমার এটা যোগ হবে, তাহলে 6,000 15,700 21,700। ঠিক আছে। আচ্ছা, তারপর লাস্টে কি বিয়োগ হইব? অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, এটা সরাসরি রেমিলে দেওয়া আছে, তুমি সরাসরি বাদ দিবা। এটা সরাসরি দিতে হবে, দেখো লেখা আছে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস 10,000 টাকা। এই 10,000 টাকা তুমি বাদ দিবা। এই যে দেখো লেখা আছে লিস্ট 10,000 টাকা, এই যে বাদ দিবা 10,000 টাকা। বাদ দিলে কত হয়? 11,700 টাকা। তাহলে এইটা হচ্ছে তোমার কি এই ব্যাড ডেট সংক্রান্ত আনসার। তাহলে আমরা যদি এখন অঙ্কটাতে একটু দেখি যে আমাদের অঙ্কটাতে আসলে কত হয়েছে। তাহলে দেখো তুমি খেয়াল করে, তাতে ব্যাড ডেট ছিল কত? 6,000 সমন্বয় ছিল। এটার সাথে তারা নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট তোমার 5%। হ্যাঁ, তারা এটা দেখো এই যে বের করছে 3 লাখ টাকা তার দানাদার ছিল, 20,000 টাকা যোগ, বাকিতে বিক্রি হয়েছে 6,000 টাকা ওনাদের পাওনা। বাদ দেওয়ার পরে 5% করছে, এখানে আসছে। এরপরে আমাদের ওল্ডটা মাইনাস করছে 10,000 টাকা, মাইনাস করে আমাদের এখানে 11,700 টাকা আসছে, যেটা আমাদের নর্মালি এখানে আসছে। তার মানে তুমি যদি এই রুলসটা ফলো করো, এখানে 4টা উপাদান আছে, তোমার সর্বোচ্চ 4টা উপাদানে আসবে। এর মধ্যে যেমন আজকে আমাদের অঙ্কে এই প্রথমটা নাই, না থাকলে নাই, অন্য কোন অঙ্কে দেখবা দ্বিতীয়টা নাই। মূল কথা হচ্ছে কোনটা থাকে বা না থাকে সেটা বিষয় না, তোমার মূল কথা হচ্ছে রেমিলের ব্যাড ডেটসটা থাকলে রিপিট পার্সেন্টটা থাকলে যোগ হবে, অ্যাডজাস্টমেন্টে দুইটা যোগ হবে, এবং এই পার্সেন্টটা বের করা শিখাইলাম, যোগ হবে। শুধুমাত্র সমন্বয়টা কি হবে? বিয়োগ হবে। রেমিলের ক্রেডিট পার্সেন্টটা কি হবে? বিয়োগ হবে। এই কাজটা তুমি সুন্দর করে করতে পারলে, 2-3টা করলে দেখো তোমার কাছে সহজ লাগবে, তুমি করতে পারবা। সবাই ব্যাড ডেটসটা ক্লিয়ার লিখে দাও। সবাই ব্যাড ডেটসটা ক্লিয়ার লিখে দাও। লেখো যে ব্যাড ডেটস ক্লিয়ার। ঠিক আছে, সবাই ব্যাড ডেটস ক্লিয়ার লিখে দাও। সবাই লেখো ব্যাড ডেটস ক্লিয়ার। আমি তাহলে তোমাদের এই অঙ্ক সামনের দিকে যাব। তো তোমরা একবারে পরীক্ষিতভাবে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। হ্যাঁ, পরীক্ষিতভাবে তোমরা এই কাজটা করতে পারো, করলে যে কোনো বইয়ের তোমাদের অঙ্ক মিলে যাবে। তোমাদের কষ্টটা কোথায় হবে? শুধু এই যে পার্সেন্টটা নির্ধারণের সাথে যে করতে হয়, আর নির্ধারণ বের করার জন্য যদি তোমাকে প্লাস মাইনাস করতে হয়, এটা একটু জাস্ট তোমার একটু ব্যাঘাত ঘটবে। আস্তে আস্তে যখন 2-4-5টা অঙ্ক করবা তোমার হয়ে যাবে অঙ্কটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এটা সবারই দেখতেছি ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই। তো যেহেতু আমাদের সবাই ক্লিয়ার, তাহলে আমাদের এখানে ব্যাড ডেটস হয়ে গেছে। আমাদের 1-2-3টা খরচ আগেই ছিল, এখন ব্যাড ডেটসটা আমরা ক্যালকুলেশন করেছি, ক্লিয়ার। এদিকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স কি সবগুলো ক্লিয়ার। তাহলে আমাদের টোটাল এটা হচ্ছে আমাদের সেলিং এক্সপেন্স, এটা হচ্ছে আমাদের ব্যাড ডেটস অ্যাডমিনিস্ট্রেশন, দুইটা যোগ করে আমাদের যে টাকা আসে সেটা আমরা ওই গ্রস প্রফিট থেকে বাদ দিব। তাহলে আমাদের যে গ্রস প্রফিট ছিল 7,78,000 টাকা, এখান থেকে আমরা আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্সটা যদি বাদ দিয়ে দেখা যায়, টোটাল অপারেটিং এক্সপেন্স এ এবং বি, এ ধরেছি আমরা, বি ধরেছি অ্যাডমিনিস্ট্রেশন, এ সেলিং, দুইটা যোগ করে আমাদের টাকা 47,700, 4,47,700 বাদ দিলে আমাদের কত আসে? 3,30,300। এটা হচ্ছে আমাদের কি গ্রস প্রফিট, সরি অপারেটিং ইনকাম। তারা এখানে হ্যাঁ লেখছে, দেখো ইনকাম ফ্রম অপারেটিং, তুমি চাইলে সরাসরি সুন্দর করে লিখতে পারো যে অপারেটিং ইনকাম, অপারেটিং ইনকাম। ঠিক আছে, অপারেটিং ইনকাম লিখে দিতে পারো। এটা তারা লিখছে কি ইনকাম ফ্রম অপারেটিং। আচ্ছা, এই অপারেটিং ইনকামের পরে আমরা জানি যে আমাদের অঙ্কে আরো দুইটা কাজ থাকে, এর সাথে আমাদের আদার্স এক্সপেন্স যোগ করতে হয় এবং আদার্স কি রেভিনিউ বিয়োগ করতে হয়, তাহলে আমাদের অঙ্কটা ক্লিয়ার। এখন আমরা এখান থেকে আমাদের অঙ্ক থেকে আদার্স এক্সপেন্স এবং আদার্স রেভিনিউটা বের করে নিব। খেয়াল করে দেখো, প্রথম যদি আমরা প্রথমে আদার্স রেভিনিউটা বের করি, দেখো একদম সিরিয়ালি আসবা। এই যে লোনের 10%, এটা হচ্ছে আমাদের অন্যান্য ব্যয়, মানে আদার্স কি আদার্স এক্সপেন্স একটা। এখন বল এই যে 10% ইনভেস্টমেন্ট, 10% ইনভেস্টমেন্ট আমরা যে বিনিয়োগ করছি, কি করছি আমরা? ইনভেস্টমেন্ট বিনিয়োগ। আমরা যে কোথাও বিনিয়োগ করি সেখানে যদি আমরা 10% ইন্টারেস্ট পাই, এটা আমাদের কি অন্যান্য আয়, তাহলে এটা আমাদের অন্যান্য আয়। তাহলে আমাদের 10% ইনভেস্টমেন্ট কত ছিল? 50,000 টাকা।
এটা আমাদের অন্যান্য আয় আসবে 10%, তাহলে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি। তাহলে আমাদের প্রথমে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে বের করেছি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা, 50,000 10% করলে 5,000 টাকা। আমরা একটা করলাম, যেটা আমরা আগে পেয়েছি সেটা আগে করলাম। আচ্ছা, বইয়ে হয়তোবা তারা আগে করছে, অন্যরা পরে এটা করছে। ওকে, ঠিক আছে, আমরা আদার্সে আছি, এখানে আছি। আচ্ছা, একটা আমরা করলাম। এরপর আমরা আরেকটু নিচে গিয়ে দেখি এখানে। ও আচ্ছা, দেখো এই যে রেন্ট রেভিনিউ, খেয়াল রাখতে হবে এই ধরনের থাকবে, অথবা অনেক সময় শুধু রেন্ট থাকবে, শুধু রেন্ট, এবার ক্রেডিট পাশে টাকা দেওয়া। ক্রেডিট পাশে টাকা দেওয়া মানে কি? ক্রেডিট পাশে টাকা দেওয়া মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার আয়, মানে বাড়া আয়। এটাকে নর্মালি বলা হয় উপভাড়া। কি বলা হয়? উপভাড়া। কি বলা হয়? উপভাড়া। মানে তুমি যদি কোনো ভাড়া দিয়ে আয় হয়, তাহলে রেন্ট রেভিনিউ কত? 10,000 টাকা। ঠিক আছে, রেন্ট রেভিনিউ কত? 10,000 টাকা। আচ্ছা, তাহলে রেন্ট রেভিনিউ কত? 10,000 টাকা। তাহলে রেন্ট রেভিনিউ যদি 10,000 টাকা হয়, তাহলে আমাদের এখানে কত? 10,000 টাকা আমাদের অন্যান্য আয় যাবে। এখন আমরা সমন্বয় পড়ার ক্ষেত্রে এটা দেখেছিলাম যে আমাদের রেন্ট রেভিনিউর সাথে একটা কাজ ছিল। কি কাজ হয়েছিল? যে রেন্ট নট ইয়েট রিসিভ অ্যামাউন্ট টু বি 12,000 টাকা। তার মানে রেন্ট নট ইয়েট রিসিভ মানে হচ্ছে আমাদের রেন্ট বাবদ আমরা 12,000 টাকা এখনো পাইনি, তার মানে এটা হচ্ছে বকেয়া। তো বকেয়া থাকলে আমাদের কি হবে? যোগ হবে। তাহলে এখন আমি কি করে ফেলবো এটা? দেখো, আমার রেন্ট রেভিনিউ এটা হচ্ছে আয় কত? 10,000 টাকা, আর বকেয়া হচ্ছে যোগ রেন্ট আউটস্ট্যান্ডিং, মানে বকেয়া হচ্ছে 12,000 টাকা। তাহলে 10,000 12,000 হচ্ছে 22,000 টাকা, আর আমার বিনিয়োগের সুদ হচ্ছে 5,000 টাকা। তাহলে আমার দুইটা মিলে 27,000 টাকা, এটা হচ্ছে অন্যান্য আয়। এটার সাথে আমি অন্যান্য আয়টা যোগ করবো, আমার ব্যালেন্স আসছে 3,57,300। এর সাথে আমি অন্যান্য ব্যয় বাদ দিব। আমি এখানে অন্যান্য ব্যয় কি দেখেছিলাম? আমি অন্যান্য ব্যয় দেখেছিলাম যে আমার ইন্টারেস্ট অন লোন, সুদ, লোনের সুদটা। তাহলে খেয়াল করে দেখো, তুমি লোন নিছো 40,000 টাকা। কত হাজার টাকা লোন নিছো? 40,000 টাকা লোন নিছো। ইন্টারেস্ট দিতে হবে কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, ওকে। 10% করলে কত হয়? 4,000 টাকা আসে। এখন এই 4,000 টাকা পার্সেন্ট করা হচ্ছে, এটা 1 ইয়ারের টাকা, মানে 12 বছরের টাকা, 12 মাসের টাকা। তাহলে আমার 12 মাসের টাকা কিন্তু আমি নিতে পারবো না, কিন্তু ইনভেস্টের সময় আমি 12 মাসের টাকা নিয়ে নিছি, কারণ এখানে আমার 50,000 টাকা, 50,000 টাকাকে যখন আমি 10% করেছিলাম, তখন আমার 5,000 টাকা আসছে। আমি সরাসরি 5,000 টাকা নিয়ে নিছি। কেন? কারণ এখানে কোনো সময় উল্লেখ ছিল না। যেহেতু সময় উল্লেখ ছিল না, আমি ধরে একদম সম্পূর্ণ বিনিয়োগের টাকা আমার 1 বছর আয় ধরে নিব। কিন্তু এখানে সময় উল্লেখ আছে। তার মানে তুমি যে লোন আনছো 30/6/2020 সালে আনছো, অথচ তোমার এটা অঙ্ক হচ্ছে জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। এখন তুমি যদি 30 তারিখ 6 মানে 30শে জুন, 30শে জুনে যদি তুমি লোন আনো, জুন মাসে সুদ কি তুমি দিবা না? কারণ তুমি তো জুনের 30-এ আনছো, জুন মাসে সুদ দিবা না, তুমি সুদ দিবা জুলাই থেকে। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কত মাস এখানে? 1 2 3 4 5 6 মাস। তাহলে এখানে কত মাসে সুদ দিতে? 6 মাসে সুদ দিতে। এক বছরে যদি তোমার 4,000 টাকা আসে, তাহলে 6 মাসে কত? 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, কত? 2,000 টাকা। তাহলে এটা হচ্ছে তোমার অন্যান্য ব্যয়। এই যে দেখো ইন্টারেস্ট, আদার্স এক্সপেন্সে ইন্টারেস্ট অন লোন কত? 2,000 টাকা। তাহলে এখান থেকে আমরা 2,000 টাকা বাদ দিলে আমাদের যে প্রফিটটা আসবে, যে টাকাটা আসবে, এটা হচ্ছে আমাদের কি? নিট প্রফিট। সবাই একটু নিট প্রফিট ক্লিয়ার লিখে দাও। সবাই একটু নিট প্রফিট ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, আচ্ছা। আর তোমরা এটাকে একটু এসএস দিয়ে রেখে দাও। আমি একটু সরে দাঁড়াচ্ছি, এটা একটু এসএস দিয়ে রাখো, আর নিট প্রফিট ক্লিয়ার লিখে দাও। আজকে আর অঙ্ক করা যাবে না, 43 মিনিট হয়ে গেছে, আমাদের আরেকদিন অঙ্ক করতে হবে। তো এইভাবেই তোমার যদি মনে হয় যে আসলে এই টপিকসটা কঠিন, তুমি এটাকে কঠিন ভাবে নিবা। যদি তুমি মনে করো না এগুলা কঠিন কিছু না, আমাকে বুঝতে হবে, তাহলে তুমি বুঝে শুধু অবশ্যই এটা একটা সময় তুমি এটা পারবা। তো তোমাদের মতো থাকা অবস্থায়, তোমাদের মতন আমি যখন ক্লাস ইন্টারমিডিয়েটে পড়ি, তখনই আমার এইসব চ্যাপ্টার, মানে বিশেষ করে আমি এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে আর্থিক অবস্থা বিবরণী, আমার কাছে এগুলা একদম ইজি লাগতো। আমি কখনোই, আমার কাছে অ্যাকাউন্টিং এর কোনো চ্যাপ্টার কঠিন লাগতো না। কারণ হচ্ছে আমি নর্মালি সম্পদ দায় চিনতাম, আর ইন্টারমিডিয়েট আমি একটু কমই চিনতাম, কারণ আমিও তোমাদের মতোই দেখা গেছে অনেকটা পিওরি ভাবে চিনতাম না। তারপরও এইসব চ্যাপ্টার আমার কাছে সহজ লাগতো। বিবিএতে তো এগুলো আমার কাছে একদম ইজি হয়ে গেছে, কারণ বিবিএতে আমি সবকিছু চিনা শুরু করছি। তো যাই হোক, তো এই
বিষয়গুলা তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি গিয়ে দেখো যে এখন যে আমি তোমাকে করাইছি এই অঙ্কটা তুমি একা একা করো, হ্যাঁ তোমার একটু জটিলতার দিকে তোমাকে পড়তে হবে। এখন তুমি যদি খাতাটা বইটা রেখে উঠে যাও পড়ার টেবিল থেকে, তাহলে এটা আর তোমার শেখা হবে না। তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে। আমি এটা বুঝতেছি না, মেসেঞ্জারে মেসেজ করতে হবে। ঠিক আছে, যারা পারবে হেল্প করবে, না হলে আমাকে মেনশন করবে, আমি হেল্প করবো। এভাবে তোমাকে এইগুলা কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে তোমাকে করতে হবে না, ঠিক আছে? তো বিবিএ তে এত সমস্যা নাই, ব্যাড ডেপস বিবিএ তে একটু কম ঝামেলাই করে, পারবা। তাহলে এই হচ্ছে শেষ। তো আমরা এখন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক করাতাম 23 নাম্বার। আচ্ছা যাই হোক, এটা পরবর্তী ক্লাসে করাবো, আজকে আর করাবো না, আমি এনার্জি লেস হয়ে গেছি অলরেডি। তোমরা এই অঙ্কগুলা একটু হোমওয়ার্ক করে নিও। আমি করাইছি 20, 21, 23, 24, এই 4টা অঙ্ক হোমওয়ার্ক করে হোমওয়ার্ক জমা দিবা। দেখবা ইনশাল্লাহ সহজে। যারা মনে করে এইচডব্লিউ গুলো করবা না, হ্যাঁ ধরো আমার ক্লাসটাই করছে আর এইচডব্লিউ করে নাই, আজকের পর কেন আর 2 দিন পরেও তুমি আর ইনকাম স্টেটমেন্ট পারবা না। কারণ ইনকাম স্টেটমেন্ট এমন একটা জিনিস, এটাকে 1 মাস 2 মাস প্র্যাকটিস করে মনের মধ্যে মানে মুটি দিয়ে রাখতে হয়। তারপরে তুমি যদি মনে করো হ্যাঁ আমি আর করবো না 1 বছর, আবার ভুলে যাবা। এটা হচ্ছে এমন একটা বিষয়, অ্যাকাউন্টিং মানেই তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে, মুখস্থ করা যাবে না। ঠিক আছে, তুমি রিভিউ না করেও পারবা না, তোমাকে অবশ্যই রিভিউ করতে হবে, বেসিক থেকে বুঝতে হবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই, দেখা হবে ইনশাআল্লাহ আবার পরবর্তী ক্লাসে নতুন আরো কিছু অঙ্ক, নতুন কিছু টার্মস নিয়ে, যেন তোমাদের জন্য এই চ্যাপ্টারটা সহজ হয়। এইভাবে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। আজকে এ পর্যন্ত, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।